সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 9-এর রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব এবং রাশিবিজ্ঞানের আজকে এটা দ্বিতীয় ক্লাস। এর আগে আরও একটি ক্লাস হয়ে গিয়েছে, পার্ট 1 ক্লাস, এবং সেই ক্লাসটাতে আমরা রাশিবিজ্ঞান কী জিনিস, শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, শ্রেণী বহির্ভূত পদ্ধতি কী জিনিস, তাদের একটা পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে রূপান্তর ইত্যাদি সমস্ত জিনিস কিন্তু বোর্ডে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তোমাদের সেই ক্লাসটা অবশ্যই কাজে লাগবে, তাই তোমরা দেরি না করে অবশ্যই এই ক্লাসটা দেখার পরে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যেও, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। পার্ট 1 ক্লাসটা অবশ্যই দেখে নিও, তাহলে এই ক্লাসটা দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না, বুঝতে কোনো অসুবিধা হবে না। এছাড়াও আমরা কিন্তু ক্লাস 9-এর আরও অনেক ক্লাস করিয়েছি, তারও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া আরও একটা কথা বলে দিই যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 আর পার্ট 3 কিন্তু কমপ্লিট সলিউশন এই চ্যানেলে করিয়ে দেওয়া হয়েছে। তাই তোমাদের যদি প্রয়োজন মনে হয়, বিশেষ করে পার্ট 3-র একটি অঙ্ক নিয়ে তোমাদের অনেক সমস্যা ছিল, একটি উৎপাদকীয় বিশ্লেষণ নিয়ে, তো সেই উৎপাদকীয় বিশ্লেষণটাও আমি করিয়ে দিয়েছি। একটা নয়, দুটো পদ্ধতিতে করানো আছে। তাই তোমরা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে ক্লিক করে নিজের প্রয়োজন মতো প্রতিটা ভিডিওই দেখো আমি বলবো, এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ অন্যান্য যে ক্লাসগুলো নিয়েছি তাতে কিন্তু কষে দেখি থেকে প্রতিটা সমাধান আমরা বুঝিয়ে বোর্ডে করে দিয়েছি, অতএব সেই সমাধানগুলো তোমাদের কাজে লাগবে। তাই কোনো ভিডিও মিস করো না। তাহলে চলো আজকের কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। দেখো, আগের দিন আমরা একটি ছক পড়েছিলাম, যেখানে ঠিক এইরকম একটা ছক ছিল, যেখানে এরকম শ্রেণী অন্তর ছিল কয়েকটা, আর তার পাশে পরপর পরিসংখ্যাগুলো লেখা ছিল। শ্রেণী অন্তরের মধ্যে এইভাবে ছিল 70 থেকে 105, 105 থেকে 140, 140 থেকে 175, শেষকালে 245 থেকে 280। সেখানে বলা হয়েছিল এইগুলো হচ্ছে এক একটা শ্রেণী অন্তর, এবং তার সেই শ্রেণী অন্তরের মধ্যে যতগুলো দিন, অর্থাৎ এই শ্রেণী অন্তরটা মূলত তৈরি করা হয়েছিল দৈনিক খরচার ওপর, এবং এই শ্রেণীটার মধ্যে যতগুলো দৈনিক খরচা ঢুকে আছে তার সংখ্যাটাকে পরিসংখ্যা হিসাবে নেওয়া হয়েছিল। এখন এই যে ছকটা, যে ছকে কিছু শ্রেণী অন্তর আছে এবং পরিসংখ্যা পরপর লেখা আছে, এই ছকটাকে কিন্তু বলা হবে পরিসংখ্যা বিভাজন ছক। তোমরা অঙ্ক করতে গিয়ে বেশ কিছু জায়গায় হয়তো দেখতে পাবে, সেখানে বলবে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো। তাহলে পরিসংখ্যা বিভাজন ছক তৈরির অর্থই হচ্ছে কিন্তু এইরকম একটা ছক। আমাদের বইতে ট্যালি মার্কও দেওয়া ছিল, আমরা যখন পরীক্ষা বা অঙ্ক কষার সময় করব তখন সবসময় ট্যালি মার্কের দেওয়ার প্রয়োজন নেই, যদি না উল্লেখ করা থাকে। উল্লেখ করে দেওয়া থাকলে অবশ্যই ট্যালি মার্কটা দিতে হবে। কিন্তু শুধু পরিসংখ্যা বিভাজন ছক বললে আমাদেরকে এইভাবে একটা করে শ্রেণী অন্তর এবং তার পাশে পরিসংখ্যা, এই যে ছকটা, এই ছকটা আমাদেরকে তৈরি করতে হবে। এখন দেখো, আগের দিন আমরা যেটা শিখেছিলাম সেটা আমি তো মুখে বলেই দিলাম, তা সত্ত্বেও আমি একটা ছকের সাহায্যে একটু লিখেছি। দেখো, এই ছিল আমাদের শ্রেণী অন্তর। সেই শ্রেণী অন্তরকে দুভাবে আমরা দুটো পদ্ধতিতে আমরা প্রকাশ করতে পেরেছিলাম। সেই দুটো পদ্ধতির একটা পদ্ধতি ছিল শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, আর একটা পদ্ধতি ছিল শ্রেণী বহির্ভূত পদ্ধতি। এখন শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতির মূল যে বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্য হচ্ছে গ্যাপ ছিল, অর্থাৎ কোনো একটা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমার সঙ্গে পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণীসীমার মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ ছিল। কিন্তু শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে সেই গ্যাপটা ছিল না। গ্যাপ বলতে দেখো, শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতির একটা উদাহরণ দিয়েছি। এই রকম যদি শ্রেণী দেওয়া থাকে, আরও আছে এখানে, আমি যেন ডট ডট দিয়েছি, 3টে মাত্র লিখেছি। তো এখানে শ্রেণীগুলোর দেখো 60 থেকে 69, 60-এ শুরু হয়ে 69-এ শেষ হয়েছে, 70-এ শুরু হয়ে 79-তে শেষ হয়েছে। তাহলে এখানে এর ঊর্ধ্ব শ্রেণীসীমা হচ্ছে 69, এর নিম্ন শ্রেণীসীমা হচ্ছে 70। তাহলে 69, 70 মাঝে কিন্তু একের একটা গ্যাপ আছে। কিন্তু যে শ্রেণী বহির্ভূত পদ্ধতির শ্রেণীগুলো খেয়াল করলে দেখো, এর 70 থেকে শুরু হয়ে 105-এ শেষ হয়েছে, এর 105 থেকে শুরু হয়ে 140-এ শেষ হয়েছে, এবং এর ঊর্ধ্ব শ্রেণীসীমানা হচ্ছে 105, এর নিম্ন শ্রেণীসীমানা হচ্ছে 105। মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই, অর্থাৎ এর ঊর্ধ্ব শ্রেণীসীমানার সঙ্গে পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণীসীমানা সমান হয়ে গেছে। অর্থাৎ সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি এর ক্ষেত্রে গ্যাপ থাকে না, এর ক্ষেত্রে গ্যাপ থাকে। এবং আরও একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে যে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতির যে শ্রেণীসীমাগুলো আছে, অর্থাৎ উচ্চতর মানটাকে ঊর্ধ্ব শ্রেণীসীমা, নিম্নতর মানটাকে নিম্ন শ্রেণীসীমা বলা হয়। তো এগুলোকে দেখো শ্রেণীসীমা বলবো আমরা, সীমা না বলবো না। যখন গ্যাপ থাকবে না তখন আমরা সীমা না বলবো, অর্থাৎ বহির্ভূত পদ্ধতির যে প্রত্যেকটা উচ্চতর নিম্নতর মানকে আমরা সীমা না বলবো। কিন্তু যখন আমরা অন্তর্ভুক্ত পদ্ধতি পড়বো তখন কিন্তু আমরা সীমা না বলে সীমা বলবো। এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে।
অর্থাৎ যখন অন্তর্ভুক্ত পদ্ধতি থেকে বহির্ভূত পদ্ধতিতে যাব তখন বহির্ভূত পদ্ধতিতে গিয়ে আমরা কিন্তু শ্রেণী সীমানা কথাটা ইউজ করব। এবার আজকে আমরা মূল যেটা পড়ব সেটা হচ্ছে ধরো এই যে শ্রেণীগুলো রয়েছে, এই শ্রেণীটা বা এই শ্রেণীটা, এই শ্রেণীগুলোর একটা করে মাঝের মান আছে। যেমন ধরো এই 60 আর 69 এই শ্রেণীটার একটা নিশ্চয়ই মাঝের মান থাকবে, 70 105 এই শ্রেণীটারও একটা মাঝের মান থাকবে, 80 89 এর মাঝের মান থাকবে। তো এই মাঝের মানটা কি, মাঝের মানটাকে আমরা কি বলবো এবং সেটাকে কিভাবে বার করব? মাঝের মানটাকে আমরা অঙ্কের ভাষায়, রাশিবিজ্ঞানের ভাষায় এখানে বলবো এই শ্রেণীটার মধ্যমান বা শ্রেণী মধ্যক। ঠিক আছে, শ্রেণী মধ্যক মানে হচ্ছে, শ্রেণী মধ্যক মানে হয়ে যায় ধরো এখানে সেটা অন্তর্ভুক্ত পদ্ধতিতেই থাক বা বহির্ভূত পদ্ধতিতেই থাক, যে কোনো পদ্ধতিতেই থাক, অর্থাৎ সীমা আকারেই দেওয়া থাক অথবা সীমানা আকারেই দেওয়া থাক, আমি সবসময় কি করব না উচ্চ শ্রেণী সীমা বা সীমানা যুক্ত নিম্ন শ্রেণী সীমা বা সীমানা বাই 2। তার মানে কি হচ্ছে, যেমন ধরো এই যে উদাহরণটা আছে 60 থেকে 69, তো 60 থেকে 69 এই শ্রেণীটার যদি আমাকে মধ্যমান বার করতে বলে তাহলে আমার অবশ্যই শ্রেণী মধ্যক বা মধ্যমান, এর আর একটা নাম হচ্ছে শ্রেণী মধ্যক, তাহলে 60 প্লাস 69 বাই 2 হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 129/2। ঠিক আছে, আবার যখন আমি শ্রেণী বহির্ভূতর ক্ষেত্রে করব, শ্রেণী বহির্ভূতর ক্ষেত্রে করলে কি হবে 70 প্লাস 105/2, অর্থাৎ শ্রেণী সীমা বা সীমানা যাই থাক না কেন সেটা নিয়েই করতে পারবো। আবার দেখো আমরা আগের দিন বলেছিলাম যে অন্তর্ভুক্ত পদ্ধতি থেকে বহির্ভূত পদ্ধতিতে যাওয়া যায়, অর্থাৎ এই গ্যাপটাকে পূরণ করে দেওয়া যায়। গ্যাপটাকে পূরণ করার নিয়ম আমি আগের দিন বলে দিয়েছি, সেই নিয়মে যদি আমরা গ্যাপটা পূরণ করি তাহলে এখানে দেখো চলে আসবে এই শ্রেণীটাই রূপান্তর হয়ে যাবে 59.5 থেকে 69.5, পরের শ্রেণীটা রূপান্তর হয়ে যাবে 69.5 থেকে 79.5। পদ্ধতি কিন্তু আগের দিন আমি সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি, তোমরা আগের ক্লাসটা দেখলেই কিভাবে এটা আসছে বুঝতে পারবে। তো এই দুটো শ্রেণী আমি লিখে নিলাম, এই দুটো শ্রেণী দেখো শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আছে, এর কিন্তু কোনো গ্যাপ নেই, অর্থাৎ এরা কিন্তু শ্রেণী সীমানা আছে, তখন এদেরও কিন্তু মানটা একইভাবে আমরা বার করতে পারবো। দুটো শ্রেণী সীমানাকে আমরা যদি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, যেমন ধরো এখানে আসছে 59.5 প্লাস 69.5 বাই 2, এটা করলেও দেখো 129/2ই আসবে, অর্থাৎ এখানেও শ্রেণী সীমাগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যা আসছে, শ্রেণী সীমানাগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেও কিন্তু একই মান আসবে। যেহেতু একই মান আসছে তাই আমরা সীমা অথবা সীমানা যে কোনো একটা নিয়ে করলেই হবে। দেখো এরপর আমরা শ্রেণী দৈর্ঘ্যে চলে এসেছি। শ্রেণী দৈর্ঘ্য কী জিনিস, দেখো এখানে এই ছকটাকে যদি আমরা তুলনা করি, এই ছকে প্রত্যেকটা এই যে শ্রেণী আছে এই শ্রেণীগুলোর একটা করে দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটা আমরা কি করে বের করব? এক্ষেত্রে মনে রাখতে হবে শ্রেণী দৈর্ঘ্য বের করতে গেলে সর্বদাই নিয়ম হচ্ছে উচ্চ শ্রেণী সীমানা, অর্থাৎ বহির্ভূত পদ্ধতিতে থাকতে হবে। যদি না থাকে তাহলে কি করা যাবে, তাহলে সেটাকে বহির্ভূত পদ্ধতিতে নিয়ে গিয়ে তবে আমাদেরকে সীমানা নির্ণয়, শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমার বহির্ভূত পদ্ধতিতেই আছে, দেখো কোনো গ্যাপ নেই, অতএব আমি এক্ষেত্রে সহজেই শ্রেণীর দৈর্ঘ্যটা বের করতে পারবো। প্রথম শ্রেণীটার শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 105 মাইনাস 70 সমান 35। এখন যেহেতু এখানে প্রত্যেকটা শ্রেণীরই দৈর্ঘ্যটা একই, তাই প্রত্যেকটা শ্রেণীকে তার উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করলে কিন্তু 35 আসবে। এবার ধরো আগে যে অন্তর্ভুক্ত পদ্ধতি যেটা করেছি 60 থেকে 69, 70 থেকে 79, যদি এরকম একটা শ্রেণী দেওয়া থাকে সেক্ষেত্রে যদি শ্রেণী দৈর্ঘ্য বার করতে হয় তাহলে তোমাদেরকে অবশ্যই আরও একটা স্টেপ করে নিতে হবে এবং এগুলোকে বহির্ভূত পদ্ধতিতে নিয়ে চলে যেতে হবে। অর্থাৎ আগের দিনের আমরা বহির্ভূত পদ্ধতি নিয়ে যাওয়ার পদ্ধতি শিখেছি, সেখান থেকে আমরা এটাকে বহির্ভূত নিয়ে গেলে 59.5 থেকে 69.5, 69.5 থেকে 79.5 এইভাবে চলবে। এটা দেখো বহির্ভূত পদ্ধতি চলে আসছে। এখন আমরা এই বহির্ভূত পদ্ধতি অনুযায়ী যদি শ্রেণী দৈর্ঘ্য বার করি তাহলে ধরো এই শ্রেণীটার শ্রেণী দৈর্ঘ্য বার করব, তাহলে এর উচ্চ শ্রেণী সীমানা হচ্ছে কত 69.5 আর নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে কত মাইনাস 59.5, তাহলে এর দেখো শ্রেণী দৈর্ঘ্য বেরোচ্ছে 10,
কিন্তু তোমরা ধরো যদি এই ডাইরেক্ট অন্তর্ভুক্ত পদ্ধতিতেই শ্রেণী দৈর্ঘ্য বার করতে যাও, তাহলে প্রথম শ্রেণীটার উচ্চ শ্রেণী সীমা হচ্ছে 69 আর নিম্ন শ্রেণী সীমা হচ্ছে 60, বিয়োগ করলে দেখো 9 আসছে, কিন্তু এখানে শ্রেণী দৈর্ঘ্য 10 আসছে। তার মানে অবশ্যই বুঝতে পারছো, তোমরা যদি শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে না নিয়ে গিয়ে শ্রেণী দৈর্ঘ্যটা বের করো, তাহলে কিন্তু সেই শ্রেণী দৈর্ঘ্যটা ভুল হয়ে যাবে, অর্থাৎ উত্তরটা ভুল আসবে। ঠিক আছে, এরপর একটা জিনিস দেখো, প্রত্যেকটা শ্রেণীর কিন্তু একটা করে নিজস্ব পরিসংখ্যা আছে। 70, 105-এর এই শ্রেণীটার পরিসংখ্যা 7, তারপরের শ্রেণীর পরিসংখ্যা 13, এইভাবে প্রত্যেকটা শ্রেণীর একটা করে পরিসংখ্যা আছে। আবার যদি এই পরিসংখ্যাগুলোকে আমি সব যোগ করি, তাহলে এখানে দেখো পাবো 13 আর 7 20, 31, 31 আর 3 34, আর 10 44, 4 48, 2 50, অর্থাৎ এই যে পুরো পরিসংখ্যা বিভাজনটা আছে তার মোট পরিসংখ্যা হচ্ছে 50। এখন আমরা যদি কি করি, যদি এই শ্রেণী দৈর্ঘ্য, ধরো কোনো একটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, এখানে প্রত্যেকটা শ্রেণীর যেহেতু, আচ্ছা আমি নিচের অংশটা মুছে নিচ্ছি। দেখো এখানে প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কিন্তু একই। আমি ধরলাম প্রথম শ্রেণীর ক্ষেত্রে শ্রেণীর পরিসংখ্যা কত? 7, এবং প্রথম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত? 35। এই 7/35 এই যে অনুপাতটা, এই অনুপাতটাই হয়ে যায় পরিসংখ্যা ঘনত্ব। কার পরিসংখ্যা ঘনত্ব? প্রথম শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব। ওকে, এই শ্রেণীটার পরিসংখ্যা ঘনত্ব হয়ে গেল 7/35, এটাকে কাটাকুটি করলে পাবো 1/5। আবার ঠিক একইভাবে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব একই হবে, অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সমান আমরা যদি বার করতে চাই, তাহলে সেটা হয়ে যাবে সেই শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। ওকে, তাহলে এই হলো আমার কোনো একটা শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করার সূত্র। তোমাদের কোশ্চেন এরকম আসবে যে কোনো একটা ছক দিয়ে দেবে, পরিসংখ্যা বিভাজন দিয়ে দেবে, এরকম একটি ছক, সেখান থেকে বলবে যে হয়তো দ্বিতীয় শ্রেণীটি কি 140 থেকে 175 শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করো। তখন তোমাদেরকে এই সূত্রে ফেলতে হবে, শ্রেণী দৈর্ঘ্যটাকে বার করতে হবে। যদি না এখানে শ্রেণী বহির্ভূত থাকে, তাহলে তোমাদেরকে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে নিয়ে যেতে হবে, তারপরে তোমরা শ্রেণী দৈর্ঘ্যটা ক্যালকুলেট করবে। শ্রেণী দৈর্ঘ্য ক্যালকুলেট করার পর পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবে, যেটা পাবে সেটাই হবে পরিসংখ্যা ঘনত্ব। দেখো আমি এই ছকটার ক্ষেত্রে একটা মোট পরিসংখ্যা বের করেছি, অর্থাৎ যতগুলো পরিসংখ্যা আছে তাদেরকে যদি সবকটাকে যোগ করি, তাহলে যে পরিসংখ্যাটা পাওয়া যায় সেটাই হয় মোট পরিসংখ্যা। ঠিক আছে, এখন এই মোট পরিসংখ্যাটা কি কাজে লাগে দেখো। এখন দেখো কোনো একটা শ্রেণীর, প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা আছে, তো প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা, যেমন ধরো প্রথম শ্রেণীটার শ্রেণী পরিসংখ্যা হচ্ছে 7, তাকে যদি মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা পেয়ে যাব প্রথম শ্রেণীটির আপেক্ষিক পরিসংখ্যা। অর্থাৎ আপেক্ষিক পরিসংখ্যা সমান হয় শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। এটাকে বলা হয় আপেক্ষিক পরিসংখ্যা বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি। পরিসংখ্যার ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, তো সেই একইভাবে যদি দ্বিতীয় শ্রেণীটার রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা আপেক্ষিক পরিসংখ্যা বার করতে হয়, দেখো দ্বিতীয় শ্রেণীটার ক্ষেত্রে 105 থেকে 140 এই শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী পরিসংখ্যা হচ্ছে 13, আর মোট পরিসংখ্যাটা সবার ক্ষেত্রে একই থাকবে, হয়ে গেল 50। 13/50 হয়ে গেল এই 2 নম্বর শ্রেণীটার আপেক্ষিক পরিসংখ্যা। তাহলে এই হলো আপেক্ষিক পরিসংখ্যার সূত্র, শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। এখন এই আপেক্ষিক পরিসংখ্যা কি যদি 100 দিয়ে গুণ করে দেওয়া হয়, অর্থাৎ শ্রেণী পরিসংখ্যা বাই যদি মোট পরিসংখ্যা গুণিত 100 করা হয়, তাহলে এটাই হয়ে যাবে পরিসংখ্যার শতকরা হার, অর্থাৎ এটাকে বলা হবে পরিসংখ্যার শতকরা হার, বা এটাকে ইংরেজিতে বললে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি।
ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যার শতকরা হার বার করতে হলে কি করতে হবে না, কোনো একটা শ্রেণীর শ্রেণী পরিসংখ্যাটা জানতে হবে, সেই পরিসংখ্যা বিভাজনের মোট পরিসংখ্যা জানতে হবে, তারপরে তুমি শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা ইনটু 100 করে দিলেই কিন্তু পরিসংখ্যার শতকরা হার পেয়ে যাবে। যেমন এখানে যদি দ্বিতীয় শ্রেণীটার ক্ষেত্রে আমরা পরিসংখ্যার শতকরা হার বের করতে চাই, আমরা আগেই পেয়েছি পরিসংখ্যার আপেক্ষিক পরিসংখ্যাটা, অতএব শ্রেণী পরিসংখ্যার জায়গায় 13 এবং মোট পরিসংখ্যার জায়গায় 50 বসালাম, সাথে যদি আমি 100 গুণ করে দিই তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 26, অর্থাৎ 26 হলো এই 2 নম্বর শ্রেণীটার পরিসংখ্যার শতকরা হার। ঠিক আছে, তাহলে পরিসংখ্যার শতকরা হার শিখলাম, আপেক্ষিক পরিসংখ্যা শিখলাম। তাহলে মোটামুটি এর পরে আর একটাই মাত্র জিনিস পড়ে থাকছে, যেটা শেখা হয়ে গেলেই কিন্তু আমরা কোষে দেখি 11.1-এ পৌঁছে যাব। তাহলে চলো আর একটা জিনিস শিখে নিই, কিন্তু এই একটা জিনিসই খুব ভাইটাল জিনিস, যেটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। চলো দেখে নিই। এখন দেখো আমরা একটা ছক নিয়ে এসেছি, যে ছকটায় দেখো একদিকে আছে শ্রেণী অন্তর আর একদিকে আছে পরিসংখ্যা, তার পাশে আরও দুটো আমরা ব্ল্যাঙ্ক ছক এঁকে রেখে দিয়েছি, সেই ছকগুলো আমি এখন বোঝাবো। এই ছকটায় দেখো শ্রেণী অন্তরগুলো হচ্ছে প্রাপ্ত নম্বর আর পরিসংখ্যা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। অর্থাৎ কোনো একটা ক্লাসে কোনো একটা বিষয়ে ধরো যে যেরকম নম্বর পেয়েছে, অর্থাৎ 30 থেকে 40-এর মধ্যে কতজন ছাত্রছাত্রী পেয়েছে, 40 থেকে 50-এর মধ্যে কতজন পেয়েছে, এইভাবে 90 থেকে 100 পর্যন্ত কতজন, মোট 30 থেকে 100 পর্যন্ত মোট এক একটা শ্রেণীর কতজন ছাত্রছাত্রী পেয়েছে তার একটা হিসাব কিন্তু এই ছকে লেখা আছে। এখন এই ছকটা দেখে পরিষ্কার বুঝতেই পারছো 30-এর কম কিন্তু কেউ পায়নি, সকলে 30-এর ওপরে পেয়েছে, কারণ 30-এর কম যদি কেউ পেতো তাহলে সেটা নিশ্চয়ই ছকে দেওয়া থাকতো। অতএব 30-এর ওপরে সবাই পেয়েছে এবং 100 তো পূর্ণমান যেহেতু 100 হয় তাই 100 সব নিচে পেয়েছে, অর্থাৎ 30 থেকে 100-র মধ্যে নাম্বারটা কিন্তু আছে সেই ক্লাসে। দেখা যাচ্ছে 30 থেকে 40-এর মধ্যে আছে 3 জন, 40 থেকে 50-এর মধ্যে আছে 12 জন, 50 থেকে 60-এর মধ্যে আছে 4 জন, এইভাবে 90 থেকে 100-র মধ্যে আছে 2 জন। এখন এই যে ছকটা, এই ছকটাকে আমি যদি আরেকটা অন্যভাবে লিখি, যেমন ধরো আমি যদি এখানে লিখি প্রাপ্ত নম্বরের জায়গায় 30-এর কম, তাহলে 30-এর কম নাম্বার কতজন পেয়েছে, কতজন ছাত্রছাত্রী আছে, একজনও নেই, সেই জন্য ছাত্রছাত্রীর সংখ্যার জায়গায় আমি বসিয়ে দেবো 0। আবার আমি তারপরে লিখলাম 40-এর কম। এখন 40-এর কম কারা পেয়েছে, 40-এর কম মানে হচ্ছে একবারে 0 থেকে 40 পর্যন্ত কারা কারা পেয়েছে। এখন 0 থেকে 40 কারা কারা পেয়েছে, 0 থেকে 30 পর্যন্ত তো কেউই পায়নি, 30 থেকে 40 পর্যন্ত কারা পেয়েছে, 3 জন, তাহলে 40-এর কম পেয়েছে 3 জন। এরপর আমি যদি লিখি 50-এর কম, 50-এর কম হলে কি হবে, 50-এর কম দেখো 50-এর কম মানে কিন্তু একবারে 0 থেকে 50 পর্যন্ত যারা পেয়েছে, 0 থেকে 50 মানে এখানে কিন্তু দেখো 30 থেকে 40-এর মধ্যে 3 জন, 40 থেকে 50-এর মধ্যে 12 জন, অর্থাৎ 3 + 12 = 15 জন কিন্তু 50-এর কম পাবে। ঠিক আছে, ঠিক একইভাবে যখন 60-এর কম বার করব সেটা কি হবে, এটা 3, 60-এর কম যখন হবে তখন দেখো একবারে কিন্তু 30 থেকে 60 পর্যন্ত যারা পেয়েছে, অর্থাৎ আগের প্রথম ছিল 3, তারপরে ছিল 12, তারপরে 50 থেকে 60-এর মধ্যে আছে 4, এই 3টেকে যোগ করতে হবে। 3টের মধ্যে 3 আর 12 তো আগেরটা যোগ হয়ে গিয়েছে, তাহলে আমি আগের যোগটা 15 বসিয়ে দেবো, তার সাথে 50 থেকে 60-এর শ্রেণীতে যে 4 আছে যোগ করে দেবো, সমান হয়ে যাবে 19টা। তার মানে কিন্তু এখানে পরিসংখ্যাগুলো পাল্টে যাচ্ছে, এখানে প্রত্যেকটা পরিসংখ্যা কিন্তু আগের পরিসংখ্যার সঙ্গে যোগ হয়ে হয়ে পাল্টে যাচ্ছে। কেন পাল্টে যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো। একইভাবে যখন তোমার শেষ যেটা আসবে যে 100-এর কম, 100-এর কম মানে কি, তো 100-র কম বা 100 পর্যন্ত সবাই আছে, তাহলে এখানে টোটাল যে মোট পরিসংখ্যাটা বেরোবে এটাকে যোগ করতে করতে বা দেখবে ঠিক আগেরটায় যখন আসবে, আগেরটা এলে দেখা যাবে 9 × 4 = 13, 6 × 19, 4 × 23, 3 × 26, 10 × 36, 2 × 38 হয়, তো আগেরটায় আসবে 38। আর 100-র কম যখনই আসবে তখন আগেরটার সঙ্গে 38 আর 2 × 40 করে দিতে হবে, এবং এই 40 অর্থাৎ শেষকালে যে পরিসংখ্যাটা আসবে সেটা এর মোট পরিসংখ্যার সঙ্গে সমান হয়ে যাবে। অর্থাৎ কেন হচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি, যে 100-র কম মানে এরা সবাই 100-র কম পেয়েছে, অতএব এদের টোটাল যে নাম্বারটা হবে
সেই নাম্বারটাই কিন্তু 100-র কমের জায়গায় ঢুকবে। এবং প্রতিটা স্টেপেই আমি দেখতে পাচ্ছি আগের স্টেপের যে পরিসংখ্যাটা আসছে তার সঙ্গে যোগ করে করে বসানো হচ্ছে। এখন এই ধরনের যে পরিসংখ্যা বিভাজন ছক বা এই ধরনের যে পরিসংখ্যা, এই পরিসংখ্যাগুলোর একটা বিশেষ নাম আছে। এই পরিসংখ্যাগুলোর নামই হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। আর এই যে ছকটা, এই ক্রমযৌগিক পরিসংখ্যা সমন্বিত যে ছক, সেই ছকটাকে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন। এই ছকটা ছিল শুধু পরিসংখ্যা বিভাজন, আর যখন এরকম ছক হয়ে যাবে তখন হবে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন। আবার যদি এই ছকটা কি আমরা এইভাবে লিখতাম, 30-এর বেশি। এখন 30-এর বেশি কারা পেয়েছে? সবাই 30-এর বেশি পেয়েছে, তাই না? তাহলে 30-এর বেশি সংখ্যাটা হবে মোট যে পরিসংখ্যা তার সঙ্গে সমান, অর্থাৎ মোট 40 জন 30-এর বেশি পেয়েছে। তারপরে আমি যদি লিখি 40-এর বেশি, 40-এর বেশি পেয়েছে কারা? 30 থেকে 40 যতজন পেয়েছে, অর্থাৎ এই 3 জন পেয়েছে, এই 3 জনকে যদি মোট সংখ্যা থেকে বাদ দিয়ে দিই তাহলেই 40-এর বেশিটা পেয়ে যাব। ভালো করে বুঝে দেখো, 40-এর বেশি আমি কিন্তু এই মোট পরিসংখ্যা 40 থেকে 30 থেকে 40 যারা আছে এদেরকে বাদ দিয়ে দিই, তাহলেই বাদবাকি যে 37 জন থাকছে তারা কিন্তু সবাই 40-এর বেশি পাচ্ছে। একইভাবে যদি 50-এর বেশি করি, 50-এর বেশিও মানে কিন্তু 40 পর্যন্ত যা পেয়েছে সেইটাকে যদি মোট পরিসংখ্যা থেকে বাদ দিয়ে দিই, বা আগেরটায় ধরো 40-এর বেশি পেয়েছে 37, এই 37 থেকে যদি আমি কি করব না 40 থেকে 50 পাওয়ার যে সংখ্যাটা সেটা যদি বাদ দিয়ে দিই তাহলেই আমরা কিন্তু 50-এর বেশি পাবো। অর্থাৎ 37 থেকে যদি -12 করে দিই তাহলে দেখো আমার এখানে হয়ে যাবে 25। এই 25 জন কিন্তু 50-এর উপরে পাবে, ঠিক আছে। কেন 25 জন 50-এর উপরে পাবে? কারণ 40 থেকে 50 পর্যন্ত 12 জন আছে এবং 40-এর বেশি পেয়েছে কতজন? 37 জন। 40-এর বেশি 37 জন, আবার 50 পর্যন্ত পেয়েছে 12 জন, তাহলে 50-এর বেশি কতজন হবে? 37 - 12 25 জন। এইভাবে করতে করতে শেষকালে শেষের আগেরটায় যখন আসবো 90-এর বেশি, তখন ঠিক আগেরটা থেকে আবার 80 থেকে 90 4 বিয়োগ দিতে হবে। প্রতিটাই আমি করে দেখি। 60-এর বেশি, 60-এর বেশি যখন হবে তখন আমি কি করব না 25 থেকে বাদ দেবো। কত বাদ দেবো? 25 থেকে বাদ দেবো আমি 60, 50 থেকে 60 পর্যন্ত, অর্থাৎ 4 21। 70 বেশি, 70 বেশি হবে কত না আগের পরিসংখ্যা কত হয়েছে 21, তাহলে 21 থেকে বাদ দেবো আমি 60 থেকে 70 6, হয়ে যাবে 15। 80-র বেশি কত হবে? 80-র বেশি হবে আগেরটা 15 মাইনাস 70 থেকে 80 কত এসছে 9 জন সমান 6। 90-এর বেশি, এবার আসছি 90-এর বেশি, তাহলে আগের পরিসংখ্যা কত ছিল 6, আর 80 থেকে 90 কত আছে 4, তাহলে 6 - 4 হবে 2, 2 হলো 90-এর বেশি। এবার 100-র বেশি যখন বার করব, দেখো 100-র বেশি কি কেউ পেয়েছে? 100-র বেশি তো কেউ পায়নি, এবং আমাদের নিয়ম অনুযায়ী আগেরটার থেকে 90 আর 100-র পরিসংখ্যাটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে 0 পাবো, এবং 100-র বেশি অটোমেটিক্যালি কেউ পায়ও নি, তাই সংখ্যাটা অটোমেটিক্যালি কিন্তু 0ই আসবে। তাহলে দেখো এখানে এই একটা ছককেই আমরা দুভাবে প্রকাশ করলাম। এটাকেও বলেছি ক্রমযৌগিক পরিসংখ্যা, এটাও কিন্তু আরেকটা টাইপের ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। কিন্তু এই দুটো ক্রমযৌগিক পরিসংখ্যার দুটো ভিন্ন নাম আছে। এটা দেখো ছোট থেকে শুরু হয়ে আস্তে আস্তে বাড়ছে, তাই এর নাম দিয়েছি আমরা ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। আর এটা দেখো বড় থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে, তাই এটাকে আমরা নাম দিয়েছি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ওকে, তাহলে এই ছকটা হয়ে গেল ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এই ছকটা হয়ে গেল বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এখন তোমাদেরকে অঙ্কে হয়তো এরকম একটা পরিসংখ্যা ছক দিয়ে দেবে, সেখান থেকে বলবে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বের করো, বা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজনের ছকটা তৈরি করো। এই ছক থেকে ঠিক এই পদ্ধতিতে আমাদের হয়তো এইভাবে আর লিখতে হবে না, শ্রেণী অন্তরগুলো আমরা এইভাবেই লিখব, কিন্তু এই পদ্ধতিতে আমরা পরিসংখ্যাগুলো ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো বের করব, তবে আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা পাবো। বৃহত্তর সূচক পেতে গেলে আমাদেরকে এইভাবে বের করতে হবে, তবে আমরা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা পাবো। এর পরের দিন আমরা কোষে থেকে 11.1 শুরু করব, সেখানে প্রতিটা অঙ্ক আমি বুঝিয়ে দেবো।
তাহলে আজকে এখানেই ক্লাস শেষ করলাম, এবং ক্লাস শেষ করার আগে অবশ্যই তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই দ্রুত এই ভিডিওর নিচে থাকা লাল বাটনে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কারণ এরকম ভিডিও, এরকম ক্লাস আরও আগে আসবে এবং রেগুলারলি আসবে, এবং তোমাদের অবশ্যই এগুলো কাজে লাগবে। তাই যদি কাজে লাগে এবং প্রয়োজন মনে হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।